একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাদের তানিয়া ম্যাডাম বলছিলাম। চলে আসলাম ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ক্লাসটি নিয়ে। ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের উপরে ক্লাস নিয়ে চলে আসলাম। তোমাদের গত ক্লাসে আমি প্রথমে তোমাদের প্রথম ক্লাসটাতে আমরা সিলেবাস দিয়েছিলাম। পরের দুটো ক্লাসে আমরা অধ্যায় 3-এ ঋণ পরিশোধ সূচি নিয়ে কাজ করেছিলাম, ঋণ পরিশোধ সূচি। এবং গত ক্লাসে আমি বলেছিলাম অধ্যায় 3-এর অঙ্কগুলোর উপরে আর একটা ক্লাস নিলেই হবে, এবং সেই ক্লাসটাতে আমরা রুলস 72, রুলস 69 এবং EAR এই তিনটা সূত্রের অঙ্ক করবো, যেখানে তিনটা সূত্রে অত্যন্ত ছোট ছোট সূত্র। তো আমি শুরুই করলাম তোমাদের ক্লাসটা আজকে রুলস 72 দিয়ে। রুলস 72 এটা আসলে কি ধরনের রুলস বা কি ক্ষেত্রে ইউজ করা হয় দেখো। যখন তোমাকে প্রশ্নের মধ্যে কখনো বলবে যে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে দ্বিগুণ সুদের হার কত হবে বা বছর কত হবে, এই কথাটা থাকলে তুমি রুলস 72 দিয়ে কাজ করার চিন্তা করবে। আবারও বলছি, তোমাকে যখন প্রশ্নের মতো দেওয়া থাকবে যে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, আমি দুটো জিনিস ইন্ডিকেট করছি এখানে। এক, বার্ষিক, এটা 1 বছরের জন্য হতে হবে, বার্ষিক হতে হবে। আরেকটা হচ্ছে দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ, এই দুটা কথাকে আমি ইন্ডিকেট করছি এখানে বারবার করে। বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে দ্বিগুণ সুদের হার বা বছরের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে। যেমন যদি মানে সুদের হারও এখানে নির্ণয় করা যাবে, বছরও নির্ণয় করা যাবে। যেমন যদি প্রশ্ন বলে বিনিয়োগের অর্থ কত বছরে দ্বিগুণ হবে, বিনিয়োগের অর্থ কত বছরে দ্বিগুণ হবে, তার মানে এখানে বছর চাচ্ছে, এন এর মান চাচ্ছে। যখন তোমাকে এন এর মান চাবে, তোমার কাছে এন এর মান চাবে, তখন আই এর মান বা সুদের হার দেওয়া থাকবে, তোমাকে সেটা দিয়ে এই সূত্রটা বসিয়ে অঙ্ক করতে হবে। এন এর মান কত বছরে দ্বিগুণ হবে যখন এটা চাইবে, তখন এন ইকুয়াল টু 72 বাই ডিভাইডেড বাই আই। আবারও বলছি, n ইকুয়াল টু 72 হচ্ছে রুল 72 এর 72 ডিভাইডেড বাই আই, যেহেতু তোমাকে আই এর মান দেওয়া আছে। আর যদি প্রশ্ন আসে বিনিয়োগের অর্থ কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে, তার মানে তোমার কাছে সুদের হার চাচ্ছে, কত পার্সেন্ট সুদের হার চাচ্ছে, আয়ের মান চাচ্ছে। সেক্ষেত্রে তোমাকে এন এর মান দেওয়া থাকবে, যে কোনো একটা মান দেওয়া থাকবে, আরেকটা চাবে। মানে এন এর মান দেওয়া থাকলে আয়ের মান চাবে, আয়ের মান দেওয়া থাকলে এন এর মান যাবে। সেক্ষেত্রে আয়ের মান যদি আমরা বের করতে চাই, সূত্রটা হবে 72 ডিভাইডেড বাই এন, 72 ডিভাইডেড বাই এন। এবং এই সবগুলো সূত্র তখনই কার্যকর হবে যখন এগুলো বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রয়োগ করা হবে। আবারও বলছি, যদি তোমাদের প্রশ্ন আসে এরকম, যে মনে করো প্রশ্ন আসলো এরকম যে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কত বছরে সুদের হার দ্বিগুণ হবে, বা বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে, বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, তখন আমরা রুলস 72 এর প্রয়োগ করব। আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে কাজটা করি। দেখো আমরা একটা প্রশ্ন লিখেছি এখানে। প্রশ্নটা আমি পড়ছি। জামিল আইএফআইসি ব্যাংকে 8 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখলো। জামিল আইএফআইসি ব্যাংকে 8 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখলো। কত পার্সেন্ট সুদে উক্ত টাকা 8 বছরে দ্বিগুণ হবে? কত পার্সেন্ট সুদে উক্ত টাকা 8 বছরের জন্য 8 বছরে দ্বিগুণ হবে? কয়েকটা ইন্ডিকেটর এখানে আছে, যে এখানে রুলস 72 ইউজ করা যাবে। রুলস 72 দিয়ে আমরা কাজ করবো। এটা আমি কিভাবে বুঝবো? এখানে এভাবে বুঝবো যে এখানে বলা আছে কত পার্সেন্ট সুদে, এটা একটা বড় কথা, যে এখানে আয়ের মান বের করতে বলেছে কত পার্সেন্ট সুদে। তারপরে দেখো বছরে, এটা বার্ষিক বের করতে হবে, বার্ষিক সুদের হার বের করতে হবে, আর দ্বিগুণ হবে। এই ধরনের ইন্ডিকেটরগুলো যখন থাকবে, আমাদেরকে ধরে নিতে হবে এখানে আমাদের রুলস 72 ইউজ করতে হবে। আবারও বলছি, এখানে আয়ের মান চাচ্ছে, এখানে যদি বছরের মানও যেত, তাহলে এন এর মানও যেত, তাহলে তখন আমরা এটা ব্যবহার করতাম কত পার্সেন্ট সুদে, আরেকটা হচ্ছে বছরে, আরেকটা হচ্ছে দ্বিগুণ। যখন এই ধরনের টার্মস গুলো ইউজ করা হবে কোনো প্রশ্নে, তখন বুঝে নিতে হবে এখানে রুলস 72 দিয়ে কাজ করতে হবে। তাহলে রুলস 72 অনুযায়ী দেখো, আয়ের সূত্র, যেহেতু কত পার্সেন্ট সুদে যাচ্ছে আমাদের, আয়ের সূত্রটা আমরা দিয়ে দিব 72 ডিভাইডেড বাই এন ইকুয়াল টু 72, এন এর মান দেওয়া আছে 8, তাহলে আয়ের মান বের হচ্ছে 9%। তার মানে 9% সুদের হারে 8 বছরে এই উক্ত টাকাটা দ্বিগুণ হবে। ওকে, তাহলে আমাদের রুলস 72 এর যে ব্যাপারটা, সেটা আমাদের অনেকটা ক্লিয়ার হলো। এখন আসলে আমরা রুলস 69 নিয়ে আলোচনা করব। রুলস 69 আমরা দেখব। রুলস 69,
রুলস 69। রুলস 69-এর কাজটা কি বা কখন রুল 69 আমরা ইউজ করব, কিভাবে বুঝতে পারবো যে এখানে রুল 69 ইউজ হবে, এখানে দেখবো আমরা নিয়মটা। দেখো, রুল 69-এর ক্ষেত্রে আমরা লিখেছি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে। তার মানে এর আগে যে রুল 72টা ছিল যেটা আমরা লিখেছিলাম সেটা ছিল বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে। আর রুল 72 এর সাথে 69 এর মূল পার্থক্যটাই হচ্ছে 72 রুলস 72টা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, আর রুলস 69টা হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে। হ্যাঁ, সুতরাং প্রশ্নের মধ্যে এটা সার্চ করা বা এটা দেখা, খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের কি বার্ষিক ক্ষেত্রে যাচ্ছে নাকি অর্ধবার্ষিকের ক্ষেত্রে যাচ্ছে। যদি কোনো কিছুই বলা না থাকে, বার্ষিক বা অর্ধবার্ষিক কোনো কিছু বলা না থাকলে বার্ষিক ধরে নিতে হবে, ঠিক আছে। কিন্তু অর্ধবার্ষিক বলা থাকলেই শুধুমাত্র অর্ধবার্ষিক ধরতে হবে, আর কিছুই বলা না থাকলে বার্ষিক ধরে নিতে হবে। হ্যাঁ, তাহলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে কত বছরে বা কত পার্সেন্ট সুদের হারে বিনিয়োজিত অর্থ বা বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, এই ধরনের কথাবার্তা বা প্রশ্ন থাকলে আমরা রুল 69 ইউজ করব। একইভাবে রুল 69ও দুটা সূত্র রয়েছে, একটা এন এর জন্য, একটা আই এর জন্য। বলা থাকতে পারে কত বছরে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, কত বছরে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে। এখানে বছর চেয়েছে, আমি গোল করে দিয়েছি, দেখো বছর চেয়েছে, তাহলে এন এন চেয়েছে এখানে, তাহলে এন এর মান চাইলে এখানে আয়ের মান দেওয়া থাকবে, তোমার আয়ের মান দেওয়া থাকবে। এই দুটোই কিন্তু আবারও বলছি, এই দুটোই কিন্তু আমাদের অর্ধবার্ষিক ক্ষেত্রে। সুতরাং কত বছরে বললো তোমাকে অর্ধবার্ষিক কথাটা উল্লেখ থাকবে। তো কত বছরে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, এন এর মান চেয়েছি ইকুয়াল টু, এই সূত্রটা একটু আগেরটা থেকে বড়, 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই আই। আই এর মান দেওয়া থাকবে তোমাদেরকে, অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এন এর মান চাইলে আই এর মান দেওয়া থাকবে, আর যদি আই এর মান চায় তাহলে এন এর মান দেওয়া থাকবে। তাহলে সূত্র এখানে 0.35, এটার কোনো ব্যাখ্যা নেই আসলে, এটা সূত্রের 0.35। তাহলে এন ইকুয়াল টু 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই আই। আর এই প্রশ্নটা যদি উল্টো ক্ষেত্রে হয় যে কত পার্সেন্ট সুদের হারে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে, তাহলে এই জিনিসটা হবে হচ্ছে আই ইকুয়াল টু 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই এন। হ্যাঁ, আমরা ছোট্ট একটা অঙ্ক করে তাহলে এটা অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা দেখে নিব। ওকে, রুল 69 এর আমরা একটা উদাহরণ দেখব বা আমরা একটা সমস্যা দেখব এখানে কিভাবে সলভ করতে হয় রুল 69টা, আর কখন আমরা বুঝতে পারবো যে রুল 69 দিয়ে এখন কাজ করতে হবে। একটা প্রশ্ন লিখেছি, দেখো আলম গ্রিন ব্যাংকে 20,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলো। 20,000 টাকা জমা রেখেছে 5 বছরের জন্য, এখানে কিন্তু সুদের হার দেওয়া নাই প্রথম লাইনে। তারপরে দ্বিতীয় লাইনে বলেছে কত পার্সেন্ট সুদে উক্ত অর্থ 5 বছরে দ্বিগুণ হবে। যখনই এই ধরনের কথা বলছে যে কত পার্সেন্ট সুদে বা দ্বিগুণ হবে, এই ধরনের কথাগুলো বললে আমরা বুঝতে পারছি এটা রুল 72 বা রুল 69 এর আন্ডারে আসবে, রুল 72 বা 69 এর আন্ডারে আসবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো এটা কি 72 হবে না 69 হবে। যদি দুইটা লাইন পর্যন্তই প্রশ্নটা থাকতো, তৃতীয় লাইনটা না দিত, তাহলে আমরা এটা রুল 72 দিয়ে করতাম। কিন্তু তৃতীয় লাইনে আমাদের একটা কথা বলে দিয়েছে, উল্লেখ্য যে ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে। অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে, যখনই বলে দিচ্ছে অর্ধবার্ষিক তখন এটা আমাদের 69 এর আওতায় চলে যাবে। তাহলে সমাধান হবে রুল 69 অনুযায়ী আই ইকুয়াল টু, যেহেতু আমাদের সুদের হার চেয়েছে, তাহলে আই ইকুয়াল টু 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই এন। মান বসাবো, রেজাল্ট বের করবো, আসবে 14.15%। 14.15%। তো এভাবে আমরা 72 এবং 69 এর কাজটা করবো এবং বুঝতে পারবো। সাধারণত তোমাদের ছোট ছোট হয়তো অনুধাবনমূলক প্রশ্নের জায়গায় এরকম ছোট্ট একটা অঙ্ক দিতে পারে, অথবা অবজেক্টিভে এই ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, রুল 69 অথবা 72 থেকে। তো তোমাদেরকে এগুলো সলভ করে আনসার দিতে হবে, আশা করি সমস্যা হবে না তোমাদের। হ্যাঁ, এবার আসলে লাস্ট আমরা যে সূত্রটা নিয়ে কাজ করব চ্যাপ্টারে, সেটা হচ্ছে EAR, এফেক্টিভ অ্যানুয়াল রেট। হ্যাঁ, প্রকৃত বার্ষিক সুদের হার যেটা, সেটা আমরা এটা এসএসসি তে করে এসেছি, তারপর আবারও করব আমরা EAR নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো আমরা EAR এর সূত্র লিখেছি, যেটা আমরা অলরেডি জানি, এসএসসি তে আমরা এটা করে আসছি, তারপর আমি এখানে করাচ্ছি। EAR, এফেক্টিভ অ্যানুয়াল রেট, কার্যকরী বার্ষিক হার যেটা, হ্যাঁ জানি আমরা। EAR এর সূত্রটা হচ্ছে 1 প্লাস আই ডিভাইডেড এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1। আবারও বলছি 1 প্লাস
I divided by m whole to the power m minus 1, I plus 1 divided by m whole to the power m minus 1, এটা সূত্র। স্টুডেন্টদের খাতা আমাদেরকে দেখতে হয়, প্লাস বোর্ডের খাতাও আমরা দেখি। তো জানো সেখানে খাতা দেখতে গেলে যে কমন মিস্টেকগুলো আমরা পাই সূত্রটা লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 প্লাসের জায়গায় বেশিরভাগ স্টুডেন্ট এখানে 1 মাইনাস দেয়। 1 মাইনাস আই ডিভাইডেড এম, এম ঠিক থাকে, হোল টু দি পাওয়ার এখানে এন দেয়, অথচ এই পুরো সূত্রের মধ্যে কোথাও এন এর কাজ আসবে না। হ্যাঁ, তো এম হবে -1। তাহলে আবারও বলছি 1 প্লাস আই ডিভাইডেড এম হোল টু দি পাওয়ার এম -1, এটা হচ্ছে আমাদের কার্যকরী বার্ষিক সুদের হারের যে সূত্র রয়েছে সেটা, ইএআর এর সূত্রটা এটা। হ্যাঁ, আমরা দুইটা অঙ্ক সলভ করব, দুইটা উদাহরণ সলভ করব আমরা ইএআর এর উপরে, তাহলে হয়তো আমাদের যে ধারণাটা আছে সেটা ক্লিয়ার হবে ইএআর এর উপরে। ওকে, আমরা দেখো ইএআর এর একটা প্রশ্ন লিখেছি এখানে। জনাব রওশন পাবনা ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা জমা করেছে। 10 বছরের জন্য 10,000 টাকা জমা করেছে, সুদের হার 12%। ব্যাংক ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে। আমাদের এখানে প্রশ্নটার মধ্যে সব দেওয়া আছে। এন এর মান 10 বছর দেওয়া আছে, 10,000 টাকা জমা করেছে, এটা হচ্ছে পিভি এর মান দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু যেটা, সুদের হার আই এর মান দেওয়া আছে, তারপর বলা হচ্ছে ব্যাংক ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে, এম এর মান দেওয়া আছে। এখন কিন্তু এটা যদি আমাদেরকে বলতো ফিচার ভ্যালু বের করো বা অন্য কিছু বের করো, তাহলে সেটা আমরা করতাম, কিন্তু আমাদেরকে এখানে বলে দিয়েছে প্রকৃত সুদের হার কত। তাহলে আমরা প্রকৃত সুদের হারে যে সূত্রটা আছে সেটাকে লিখবো ইএআর ইকুয়াল টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম -1। আমার সূত্রে যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো দরকার শুধুমাত্র সেগুলোই আমি প্রশ্ন থেকে নিব। আমার এখানে আই এর মান দরকার, আই এর মান দেওয়া আছে, সুদের হার 12%, আমরা 12% বা 0.12 লিখলাম, এবং বলা আছে তৃতীয় লাইনে ব্যাংক ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে। ব্যাংক ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে, তার মানে কি 3 মাস পর পর, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর সুদ প্রদান করে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে একবার, এপ্রিল মে জুনে একবার, জুলাই আগস্ট সেপ্টেম্বরে একবার, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে একবার, 4 বার দিচ্ছে সুদ এখানে। হ্যাঁ, এম এর মান লিখেছি আমরা 4, এবার মানগুলো বসাবো আমরা। 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 4 -1। সলভ করলে আসে 12.55%, 12.55%। ওকে, আর আমাদের অঙ্কটা মানে একদম ইজি, এখানে কঠিনের কিচ্ছু নাই। আমরা আরেকটা অঙ্ক করব এই ইএআর থেকে। ওকে, আমরা হচ্ছে দেখি যে এখানে ইএআর এর সূত্রের উপরে আরেকটা অঙ্ক আমরা লিখেছি। আজকের আমাদের 4 নম্বরের অঙ্ক, আমরা আরেকটা অঙ্ক লিখেছি। দেখো, জনাব জাফর একটা প্রশ্ন লিখেছি আর কি, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কিছু টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, বেসিক্যালি ব্যাংকে জমা রাখতে চান। তাহলে এখানে এই লাইনটার মধ্যে ইনফরমেশন একটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 5 বছর। আচ্ছা, উত্তরা ব্যাংক সঞ্চয়ের উপরে 12% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তাহলে এখানে একটা সুদের হার দেওয়া আছে 12%, আর বলা আছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে বছরে 2 বার পাওয়া যাবে, 6 মাস পর একবার, বাকি 6 মাস পর একবার। এম এর মান হবে 2 এখানে। আর তৃতীয় লাইনে বলা আছে অগ্রণী ব্যাংক 11% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তার মানে অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 11%, আর মাসিক চক্রবৃদ্ধি মানে প্রত্যেক মাসে মাসে যেটা দিতে হয়। তাহলে এম এর মান হচ্ছে 12। এখন এখানে আমাদের প্রশ্ন করেছে কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত হবে। তাহলে আমাদেরকে এখানে দুটো জিনিস সলভ করতে হবে। এক, যেহেতু আমাদের এখানে দেখো নর্মালি যদি আমরা চিন্তা করি যে ফিউচার ভ্যালু বের করব, যে ফিউচার ভ্যালু বের করে দেখব কোন ব্যাংকে বেশি অর্থ আসতেছে 5 বছর পরে, সেই ব্যাংকে আমরা উত্তর লিখব। কিন্তু ফিউচার ভ্যালু বের করার জন্য আমাদের একটা প্রেজেন্ট ভ্যালু দরকার, যেটা দিয়ে আমি ফিউচার ভ্যালু বের করব। আমাদের এই অঙ্কে কোনো প্রেজেন্ট ভ্যালু নাই। হ্যাঁ, শুধুমাত্র 5 বছর দেওয়া আছে, দুটো সুদের হার দেওয়া আছে দুটা ব্যাংকের ক্ষেত্রে। তার মানে আমরা এটা ফিউচার ভ্যালু বের করে এটা আমরা যাচাই করতে পারবো না যে এটা কোন ব্যাংকটা ভালো। সুতরাং যাচাই করার জন্য আমাদের একটা উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ইএআর এর সূত্র দিয়ে করা। ইএআর এর সূত্র দিয়ে করা, কারণ ইএআর এর সূত্রের মধ্যে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু কোনোটাই প্রয়োজন হয় না। হ্যাঁ, তাহলে আমরা দুটা ব্যাংকেরই, উত্তরা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক, দুটা ব্যাংকেরই ইএআর বের করব, প্রকৃত সুদের হারটা বের করব। বের করার পরে আমরা ডিসিশন নিব যে কোন ব্যাংক অর্থ জমা রাখা উচিত হবে। আমি প্রশ্নটা মুছে ফেলবো, তোমরা 1 মিনিটের জন্য জাস্ট প্রশ্নটা তুলে নাও। 1 মিনিট সময় দিচ্ছি, প্রশ্নটা তুলে নাও।
ওকে, আমরা আরেকটা প্রশ্ন লিখেছিলাম জনাব জাফরের। লিখেছিলাম যে জনাব জাফর ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য 5 বছরের জন্য ব্যাংকে অর্থ জমা রাখতে চান। তারপর দুটো ব্যাংকের কথা বলেছিলাম আমরা, উত্তরা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। উত্তরা ব্যাংকে এবং অগ্রণী ব্যাংকে তার যে জমাকৃত অর্থ রাখার সুদের হার এবং চক্রবৃদ্ধির ধরনটা দেওয়া ছিল, যে কি ধরনের চক্রবৃদ্ধি। তো আমরা দুটো পার্টি আমাদেরকে আলাদা করে করতে হবে। উত্তরা ব্যাংকের ক্ষেত্রে লাইনটা এরকম ছিল, তোমাদের কাছে প্রশ্নটা অবশ্যই আছে লেখা। উত্তরা ব্যাংক সঞ্চয়ের উপর 12% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তাহলে আই এর মান হবে 12% বা 0.12। আর অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝাচ্ছি এখানে যেটা অর্ধবার্ষিক, মানে 6 মাস পরে একবার পাওয়া যায়, বাকি 6 মাস পরে একবার, অর্থাৎ বছরে 2বার পাওয়া যায় যেটা। হ্যাঁ, তাহলে এম এর মান হবে 2। তাহলে আমরা মানটা বসাবো 1 প্লাস আই এর জায়গায় 0.12 আর এম এর জায়গায় 2 হোল টু দি পাওয়ার আবারও এম এর জায়গায় 2 মাইনাস 1। সলভ করলে এটার রেজাল্ট আসে 12.36%। 12.36%। আচ্ছা, এবার যাব আমরা অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে। অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে তৃতীয় লাইনটা কি দেওয়া আছে আমরা পড়বো প্রশ্নে। অগ্রণী ব্যাংক 11% মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। অগ্রণী ব্যাংক মাসিক 11% চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। তাহলে এখানে সুদের হারটা হচ্ছে 11%, যেটাকে ভাঙলে হবে 0.11। আর মাসিকের বলতে বোঝাচ্ছে প্রত্যেক মাসে মাসে এটা দেওয়া হয়, তার মানে বছরে মাস যেহেতু 12টা, এই চক্রবৃদ্ধিটা আসো 12বার। তাহলে এখানে আয়ের মান 11% আর এম এর মান হচ্ছে 12। তাহলে সুদটির মান বসালে আমাদের এখানে আসবে 1 প্লাস 0.11 ডিভাইডেড বাই 12 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 1। আবারও বলছি, আয়ের জায়গায় 0.11 যেহেতু 11% সেজন্য, আর এম এর মান যেহেতু এটা মাসিক চক্রবৃদ্ধি এটা 12, আর পাওয়ারের জায়গাতেও 12। এটাকে সলভ করলে আসবে 11.57%। 11.57%। তাহলে দেখো আমরা একটা প্রকৃত যে সুদের হারটা আমরা এটা পেয়ে গেছি। একটাতে প্রকৃত সুদের হার হচ্ছে 12.36%, আরেকটাতে হচ্ছে 11.57%। কোনটাতে বেশি? অবশ্যই উত্তরা ব্যাংকে বেশি, এবং যেটাতে বেশি সেটাতে লাভ আসার পসিবিলিটিও বেশি। সুতরাং আমাদের প্রশ্নের লাস্টের লাইনটা ছিল যে জনাব জাফরের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা উচিত হবে, হ্যাঁ, বা যুক্তিযুক্ত হবে। তাহলে এই দুটা সুদের হার থেকে বোঝা যাচ্ছে যে উত্তরা ব্যাংকে অর্থ জমা রাখা জনাব জাফরের জন্য সবচেয়ে বেশি যুক্তিযুক্ত হবে। কারণটাও দিয়ে দিতে হবে, কারণ উত্তরা ব্যাংকের প্রকৃত সুদের হার অগ্রণী ব্যাংকের থেকে বেশি। এটা সিদ্ধান্ত দিয়ে তোমরা নিচে লিখে দিবে, আমি এটা লিখলাম না, এটা তোমাদের কাজ, তোমরা করে নিবে। তাহলে এই তো আমাদের মোটামুটি অধ্যায় 3-এর যে ম্যাথগুলো ছিল আমরা মোটামুটি সবগুলো শেষ করেছি। আমি নেক্সট একটা ক্লাসে, এটা আগামী বৃহস্পতিবার হতে পারে ইনশাল্লাহ, আগামী বৃহস্পতিবার আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের উপরে বেশ অনেকগুলো অঙ্ক দিব, অঙ্কের প্রশ্ন দিব বেশ অনেকগুলো। সেই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট আকারে খাতায় করতে হবে। খাতায় করে আমাকে কলেজে এসে জমা দিয়ে যেতে হবে। যারা যারা এটা জমা দিয়ে যাবে তাদের জন্য এক্সট্রা কিছু বোনাস পয়েন্ট থাকবে, আমি আবারও বলছি। সুতরাং মাথায় রাখবে অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। তাহলে ভালো থাকো সবাই। আর আমি নেক্সট ক্লাসে সবাই দ্বিতীয় পত্র বই নিয়ে বসবে, কারণ নেক্সট ক্লাসটা হবে আমাদের দ্বিতীয় পত্রের উপরে ক্লাস ইনশাল্লাহ। একটা সাজেশন ক্লাস হবে, সাজেশনটা জাস্ট আমি ছবি তুলে দিয়ে দিব, এবং তারপরে দ্বিতীয় পত্রের উপরে আমি ক্লাস নেব। দ্বিতীয় পত্রের উপরে আমরা প্রথমেই অধ্যায় 2 আছে কেন্দ্রীয় ব্যাংক দিয়ে শুরু করব আমরা সবাই। সরি, অধ্যায় 4 আছে, অধ্যায় 4 দিয়ে শুরু করব আমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।